যে দেশে বোমা পড়ে সেই দেশ প্রথমে ধোঁয়া দেখে, পরে লাশ গোনে, তারপর হিসাব করে কোন জিনিসটা কুড়িয়ে নিয়ে নিজের কাজে লাগানো যায়। ইরান এখন ঠিক সেই তৃতীয় পর্যায়ে পৌঁছেছে। মার্কিন আর ইসরায়েলি বোমা তেহরানের আকাশে গর্জন করেছে, মাটি কেঁপেছে, স্থাপনা ভেঙেছে, মানুষ মরেছে। ইরানিরা এখন ভাঙা ইটের চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে ইসরায়েল আর আমেরিকার না ফাটা বোমার প্রতি। অনেকটা মানবদেহের ভেতরের জীবাণুগুলো নিয়ে যেমন গবেষণা করে প্রতিষেধক বানানো হয়, ঠিক তেমনটাই। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম প্রেস টিভি ২৬শে এপ্রিল বেশ গর্বের সঙ্গে ঘোষণা করল, বিপ্লবী গার্ড বাহিনী হরমোজগান প্রদেশে ১৫টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র সফলভাবে নিষ্ক্রিয় করেছে। কথাটা শুনে মনে হতে পারে যেন পৌরসভার ময়লার গাড়ি এসে রাস্তার আবর্জনা সরিয়েছে, কিন্তু আসল মজাটা পরের লাইনে। এই ক্ষেপণাস্ত্রগুলো নাকি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গবেষণা ইউনিটে পাঠানো হয়েছে। অর্থাৎ আমেরিকা যেই অস্ত্র বানিয়ে বিলিয়ন ডলার খরচ করেছে, ইরান এখন সেটা টেবিলে শুইয়ে স্ক্রু খুলে খুলে দেখছে ভেতরে কি জিনিস, কোন তার কোথায়, কোন সেন্সর কিভাবে কাজ করে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ দাবি হলো ইরানের হাতে নাকি একটা GBU-57 বাংকার বাস্টার বোমাও এসেছে। এই জিনিসটা এমন বোমা যাকে সাধারণ ভাষায় বলা যায় মাটির নিচের কেয়ামত। ওজন ১৩,০০০ কেজির কাছাকাছি। আগে মাটি ভেদ করে, তারপর বিস্ফোরিত হয়। ৬০ ফুট কংক্রিট কিংবা ২০০ ফুট মাটি ভেদ করতে পারে। পৃথিবীর খুব কম জিনিস আছে যেটা দেখে সামরিক প্রকৌশলীরা একসঙ্গে ভয়ও পায়, আবার প্রেমেও পড়ে। GBU-57 ঠিক সেই জাতের বস্তু। আর ইরান যদি সত্যিই এর একটা অবিস্ফোরিত নমুনা হাতে পেয়ে থাকে, তাহলে তারা এখন শিশুর মতো উৎসাহে সেটার পেট কেটে দেখছে ভেতরে আমেরিকার প্রযুক্তির কোন জাদু লুকানো আছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে জিনিসটা আসলে পুরনো দিনের নকল করে শেখার মতো। গ্রামের স্কুলে যেমন ভালো ছাত্রের খাতা দেখে পাশের বেঞ্চের ছাত্র নিজের অঙ্ক মিলিয়ে নিত, ইরানও এখন সেই কাজটাই করছে। তফাৎ শুধু খাতার জায়গায় এখানে টমাহক মিসাইল। ইরানের কট্টরপন্থী স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক তো প্রায় নাচতে নাচতে বলেছে, যুদ্ধক্ষেত্র এখন তাদের প্রতিরক্ষা শিল্পের জন্য গবেষণাগারে পরিণত হয়েছে। ভাষাটা লক্ষ্য করার মতো। যেখানে অন্য দেশ যুদ্ধের ধ্বংসস্তূপ দেখে, ইরান সেখানে দেখে প্রযুক্তিগত সুযোগ। তারা বলছে অবিস্ফোরিত গোলাবারুদ মানে শত্রুর গোপন প্রযুক্তির খোলা বই, শুধু পড়তে জানতে হবে। পশ্চিমা বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যম বলছে, আমেরিকা আর ইসরায়েলের বাস্তব উদ্বেগ হচ্ছে ইরান তাদের অস্ত্রের কোড ভেঙে ফেলছে। কারণ আধুনিক অস্ত্র শুধু লোহা আর বিস্ফোরক না, এর ভেতরে সফটওয়্যার, সেন্সর, গাইডেন্স সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা সব মিলিয়ে এক ধরনের উড়ন্ত কম্পিউটার। আর একবার যদি শত্রু বুঝে যায় জিনিসটা কিভাবে কাজ করে, তাহলে সে একই প্রযুক্তি নকলও করতে পারে, আবার প্রতিরোধ প্রযুক্তিও বানাতে পারে। ইরানের জন্য রিভার্স ইঞ্জিনিয়ারিং নতুন কিছু না। নিষেধাজ্ঞায় জর্জরিত একটা দেশ বহুদিন ধরে যা পাই তাই খুলে দেখি নীতিতে বেঁচে আছে। তারা আগে মার্কিন হক ক্ষেপণাস্ত্র নকল করেছে। ২০১১ সালে মার্কিন RQ-170 ড্রোন ধরে ফেলার ঘটনা তো এখন প্রায় কিংবদন্তি। এখন আমেরিকা ড্রোন বোমা হারিয়ে বেশ ভয়েই আছে। কট্টরপন্থী খাওহান পত্রিকার সম্পাদক হোসেন শরীয়ত মাদারি তো আরও এক কাঠি সরেস। তিনি বলছেন, এই প্রযুক্তি শুধু নিজেদের কাছে রাখলে হবে না, চীন আর রাশিয়ার মতো আমেরিকার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গেও ভাগ করে নেওয়া উচিত। যেন যুদ্ধের মাঠে কুড়িয়ে পাওয়া অস্ত্র এখন ভূরাজনৈতিক মুদ্রা হয়ে গেছে। তিনি দাবি করেছেন, যুদ্ধের সময় টমাহক ক্ষেপণাস্ত্র, AGM-158 এবং MQ-9 ড্রোন সহ উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ইরানে ব্যর্থ হয়েছে। কথাটা পুরো সত্য কিনা জানা কঠিন, কিন্তু ইরানের প্রচারণা যন্ত্র এটাকে এমনভাবে বলছে যেন আমেরিকার নিজের হাতেই প্রযুক্তির সিন্দুক পাঠিয়ে দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপকও দর্শকদের আশ্বাস দিয়ে বলছেন, এই অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে উপহার হিসেবে ফিরিয়ে দেওয়া হবে। কথাটার ভেতরে মধ্যপ্রাচ্যের পুরনো প্রতিশোধ রাজনীতি আছে। অর্থাৎ আজ তোমার বোমা আমার মাটিতে পড়েছে, কাল সেই বোমার নকল তোমার ঘাঁটির দিকে উড়ে যাবে।
সরকারপন্থী ইরানিরা তো মহা উল্লাসে মেতে উঠছে। কেউ বলছেন এটা আমাদের জন্য ভালো খবর, আমেরিকার জন্য খারাপ খবর। কেউ আবার ভবিষ্যৎবাণী করছে এই অস্ত্রগুলোর শিগগিরই ব্যাপক উৎপাদন শুরু হবে। মধ্যপ্রাচ্যে মানুষ কখনো কখনো ফুটবল ম্যাচের মতো যুদ্ধ নিয়েও আবেগ দেখায়। গোল হলে যেমন গ্যালারি চিৎকার করে ওঠে, তেমনি শত্রুর ক্ষেপণাস্ত্র কুড়িয়ে পেলেও অনেকে উল্লাস করে। তেহরান সিটি কর্পোরেশনের কর্মকর্তা এহসান খারামিদ এটাকে শুধু সামরিক ঘটনা না বলে বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সূচনা বলেছেন। কারণ আধুনিক যুদ্ধে যে শুধু সৈন্য মরে তা না, প্রযুক্তিও লুট হয়। একটা না ফাটা ক্ষেপণাস্ত্র অনেক সময় গোয়েন্দা তথ্যের খনি। মধ্যপ্রাচ্যের বিশ্লেষক এহসান তাকদাসি আবার বলেছেন, এই পরিস্থিতিতে আমেরিকাকে নতুন অস্ত্রের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হতে পারে। কারণ একবার প্রযুক্তি ফাঁস হলে পুরনো সিস্টেম আর আগের মতো নিরাপদ থাকে না। এইদিকে মার্কিন প্রশাসনের উদ্বেগ অন্য জায়গায়। তারা বিশ্বাস করে ইরান দ্রুত তাদের ড্রোন আর ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাইছে। যুদ্ধবিরতির ফাঁকে তেহরান ভূগর্ভে লুকিয়ে রাখা মিসাইল, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লঞ্চার আর গোলাবারুদ উদ্ধারে জোর দিয়েছে, যেন যুদ্ধ থেমেছে কিন্তু গ্যারেজে মেকানিকের কাজ বন্ধ হয়নি। ওয়াশিংটনের আশঙ্কা হলো ট্রাম্প যদি আবার সামরিক অভিযান শুরু করেন তাহলে ইরান যেন দ্রুত পাল্টা আঘাত আনতে পারে, সেই প্রস্তুতি নিচ্ছে। তাই ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার নাকি ট্রাম্পকে নতুন হামলার পরিকল্পনাও দেখিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম বলছে ওভাল অফিসে ৪৫ মিনিটের বৈঠকে সম্ভাব্য চূড়ান্ত হামলা নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধবিরতি মানে এখানে শান্তি না, বরং দুই বক্সারের মাঝখানে ঘণ্টা বাজার পরের বিরতি, যেখানে দুজনই কোচের কাছে বসে নতুন ঘুষির পরিকল্পনা করছে। তবে হোয়াইট হাউসের মাথা ব্যথা শুধু ইরান না, চীনও। ট্রাম্পের মে মাসের বেইজিং সফর ঝুলে গেলে আন্তর্জাতিক রাজনীতির অন্য হিসাব বিগড়ে যেতে পারে। আগেও নাকি ইরান যুদ্ধের কারণে এই সফর পিছিয়েছে। ফলে আমেরিকা এখন দুই আগুনের মাঝখানে, একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে বেইজিং। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বোমাবর্ষণ শুরু করলে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। ফলে তেলের দাম এমনভাবে লাফ দেয় যেন বাজারে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। জবাবে ট্রাম্প প্রশাসন ইরানি বন্দরগুলোর উপরে নৌ অবরোধ বসায়। সেন্টকমের হিসাব অনুযায়ী অন্তত ৪১টি জাহাজকে প্রণালী পার হতে বাধা দেওয়া হয়েছে। ৮ এপ্রিল থেকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও সমাধান আসেনি, বরং দুপক্ষই নিজেদের অবস্থান শক্ত করছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ বলেছেন, তারা জানে ইরান কোথায় সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে। তার ভাষায়, ইরান এখন ধ্বংসস্তূপ খুঁড়ে লঞ্চার বের করছে, যা নাকি তাদের দুর্বলতার প্রমাণ। নিজেদের সবল দেখাতেই এই বাক্য। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি আবার ঘোষণা দিয়েছেন, ট্রাম্পের সব লক্ষ্য পূরণ হয়েছে। ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস, উৎপাদন কেন্দ্র গুঁড়িয়ে গেছে, নৌবাহিনী ডুবে গেছে, মিত্রগোষ্ঠী দুর্বল হয়েছে। যুদ্ধের পর সব পক্ষই সাধারণত নিজেদের জয়ী দাবি করে। ইতিহাসের মজাটা হলো, কখনো কখনো দুপক্ষই একই যুদ্ধে নিজেদের বিজয়ী বলে বই লেখে। কিন্তু মার্কিন গোয়েন্দা তথ্য আবার অন্য কথা বলছে। এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এখনও অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, বিমান বাহিনীর অর্ধেকের বেশি যুদ্ধ বিমান টিকে আছে, আইআরজিসির অর্ধেকের বেশি নৌ সরঞ্জামও অক্ষত। অর্থাৎ বাইরে থেকে যে দেশকে ভাঙা মনে হচ্ছে, ভেতরে তার ২০ দাঁত আছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান সম্ভবত ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করেছে, আবার অনেক মিসাইল দেশের বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্র যখন অঞ্চল জুড়ে সামরিক সমাবেশ করছিল, তখনই নাকি ইরান বহু ক্ষেপণাস্ত্র মাটির নিচে লুকিয়ে রেখেছিল। পারস্যের লোকেরা হাজার বছর ধরে সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে করতে একটা জিনিস শিখেছে, যা বাঁচাতে হবে তা চোখের সামনে রাখা যাবে না। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, ইরানের কিছু ক্ষেপণাস্ত্র এখনও রয়ে গেছে। তার ভাষায়, প্রায় ৮২% ধ্বংস হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরও কঠিন ভাষায় বলেছেন, ইরানের অর্থনীতি ধসে পড়েছে, খরা চলছে, বেতন দিতে পারছে না, আর এখন তাদের হাতে মাত্র অর্ধেক ক্ষেপণাস্ত্র আছে। তিনি দাবি করেছেন, ইরানের আর নৌবাহিনী বা বিমান বাহিনীও কার্যত নেই। মানে, যতভাবে নিজের দেশ এবং বিশ্বের কাছে ইরানকে ছোট দেখানো যায় আর কি। ইরান এখন ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে যুদ্ধ শুধু ময়দানে না, কারখানায়ও হয়। একদিকে তারা ধ্বংসস্তূপ খুঁড়ে নিজেদের বাকি অস্ত্র তুলছে, অন্যদিকে শত্রুর না ফাটা বোমা খুলে প্রযুক্তির পাঠ নিচ্ছে, যেন যুদ্ধের পর
পারস্যের এক ছাত্র রক্তমাখা ক্লাসরুমে বসে শত্রুর খাতা দেখে নতুন অঙ্ক শিখছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের শেষ সাধারণত যুদ্ধবিরতিতে হয় না, শেষ হয় তখনই যখন এক পক্ষ ভাবে আর এক পক্ষ এখনও পুরোপুরি শেষ হয়নি। আর ইরানকে দেখে এখন সেটাই মনে হচ্ছে। তারা হয়তো ক্ষতবিক্ষত, কিন্তু এখনও হাঁটছে, আর হাঁটতে হাঁটতেই পথে পড়ে থাকা আমেরিকান বোমা কুড়িয়ে ব্যাগে ভরে নিচ্ছে।